হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করছি বিভিন্ন সাবজেক্টের ওপর। এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে সংবিধানের ওপর। ভারতের সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায় সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি সংবিধানের ওপর। তো এটা হচ্ছে আমার সংবিধানের ওপর 7 নম্বর ক্লাস। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আজকের যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হলো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর উত্তর হবে রাষ্ট্রপতি। 2 নম্বর প্রশ্ন, দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? দশম পরিকল্পনা পর্যন্ত সম্পূর্ণ হয়েছে 6টি। ভারতীয় সংবিধানে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদটি কী? এটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশ বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়? কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? না, ফান্ডামেন্টাল দায়িত্বের যে অংশটা রয়েছে সেখানে। পরবর্তী প্রশ্ন, কে সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি হন? এটা হবে লোকসভার স্পিকার। চলে আসবো 6 নম্বর প্রশ্নে, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটদাতাদের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? এটা করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল 1989 সালে। পরবর্তী প্রশ্ন চলে আসবো, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? ভারতীয় সংবিধানে মোট 12টি কিন্তু শিডিউল রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। কোনো দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা হবে সেই রাজ্যের রাজ্যপালই কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন বা নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, কোন দেশের লিখিত সংবিধান নেই? আমেরিকার কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। পরের প্রশ্ন, প্রথমে সংবিধানে কত প্রকারের মৌলিক অধিকারের কথা ছিল? প্রথমে মৌলিক অধিকারের কথা ছিল 7টি, কিন্তু পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার 6টি করা হয়। কোনটিকে বাদ দেওয়া হয়েছিল? না, সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনত অধিকারের লিস্টে আনা হয়। আর তাহলে এখন বর্তমানে মৌলিক অধিকার রয়েছে মোট 6টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয় সুপারিশ করা হয়েছে? এটা করা হয়েছে 280 নম্বর ধারাতে। পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার শীর্ষে কে ছিলেন? তার শীর্ষে ছিলেন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর। পরবর্তী প্রশ্ন, যোজনা কমিশন কি? যোজনা কমিশন হচ্ছে একটি বিধিবদ্ধ সংস্থা। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? এটি এসছে হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে আজ পর্যন্ত সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল? এটা হয়েছিল রাজীব গান্ধীর কার্যকালে। পরবর্তী প্রশ্ন, 2014 সালে ইস্তফা প্রদানকারী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কতদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? তিনি ছিলেন 49 দিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে। 19 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? তো এতদিন পর্যন্ত জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা হয়েছে 3বার। পরবর্তী প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত? এটা হচ্ছে পঞ্চম পরিকল্পনার সাথে যুক্ত। চলে আসবো পরের প্রশ্নে, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? এটা হচ্ছে রাজ্যসভার সভাপতি কিন্তু সেই কক্ষের সদস্য নন। পরের প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্র কী প্রকার? ভারতীয় শাসনতন্ত্র হচ্ছে আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়। এরপর চলে আসবো 23 নম্বর প্রশ্নে, মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান কিন্তু মধ্যম স্তরে। পরবর্তী প্রশ্ন, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রদান করতে হবে বলা হয়েছে? এটা বলা হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে। কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিএস ইয়েডিউরাপ্পা। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন,
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন উপায়ে? অর্থের জোগাড় নিয়ন্ত্রণ এবং টাকার অবমূল্যায়নের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয় ভারতের কোথায়? প্রথম গঠিত হয়েছিল চেন্নাইতে। পরবর্তী প্রশ্ন, ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়? একে বলা হয় পঞ্চায়েত সমিতি। চলে আসবো পরের প্রশ্নে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি কে? তিনি হলেন মোরারজি দেশাই। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি কিসের সাথে সম্পর্কিত? এটা ছিল তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে? এটা রয়েছে ধারা 154 নম্বরে। চলে আসবো পরবর্তী প্রশ্নে, কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? এটা হয়েছিল 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে কোন পরিকল্পনায় এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এটা হয়েছিল 6ষ্ঠ পরিকল্পনায়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, কোন রেলমন্ত্রী সবচেয়ে বেশি বাজেট পেশ করেন? সবচেয়ে বেশি বাজেট পেশ করেছিলেন লালু প্রসাদ যাদব। 36 নম্বর প্রশ্নে চলে আসব, ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের নতুন সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, আর সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এটা কিন্তু মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল 1995 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে? এটা হয়েছিল 8ম পরিকল্পনার সময় থেকে। তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে কোন বছরে? 2005 সালে কিন্তু তথ্যের অধিকার আইন কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসব, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। 41 নম্বর প্রশ্ন, কোন পদটিকে ভারত সরকারের ফার্স্ট ল অফিসার বলা হয়? তো ভারতের অ্যাটর্নি জেনারেলের যে পদ তাকে বলা হয় ফার্স্ট ল অফিসার। চলে আসবো পরের প্রশ্নে, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক কি? সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক হলো এয়ার চিফ মার্শাল। 43 নম্বর প্রশ্ন, 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের পার্ট 4 কি নিয়ে কারবার করে? না, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে। যেটি এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির ব্যাপারটা, সেটা ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন দেশের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সময়সূচিগুলির মধ্যে কোনটি শপথ এবং কখন এর গঠন হবে সেই নিয়ে কারবার করে? এটা হচ্ছে 3rd সময়সূচি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি প্রধান সরকারে কি কি থাকে? রাষ্ট্রপতি প্রধান সরকারে থাকে দায়িত্বে থাকার নির্দিষ্ট সময়, প্রশাসন ও পরিষদীয় ব্যবস্থা, কেউই কারোর ওপর হস্তক্ষেপ করবে না এবং জনপ্রিয় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন। 47 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের 2 কক্ষে সর্বমোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? মোট মনোনীত করতে পারেন 14 জনকে, যার মধ্যে রাজ্যসভায় করতে পারেন 12 জনকে আর লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে। 48 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের ডাইরেক্ট ডেমোক্রেসির উদাহরণ? গ্রাম সভা কিন্তু ভারতের ডাইরেক্ট ডেমোক্রেসির একটি উদাহরণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, যেটা কিনা রাষ্ট্রসংঘের কোন সম্মেলনকে পৃথিবী সম্মেলন নাম দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে 1992 সালে রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনকে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। বন্ধুরা,
এই ভিডিওতে এই 50টা প্রশ্ন নিয়েই আমি আলোচনা করলাম। এরপর আবার পরবর্তী ভিডিওতে আরও 50টা প্রশ্ন আসবে। যেভাবে এই সংবিধানের সিরিজটা চলছে সেভাবে চলতে থাকবে। আর এরপরে আরও বিভিন্ন ভিডিওতে আমি জিকের আরও প্রশ্ন নিয়ে আসবো বিভিন্ন অন্যান্য বিষয় থেকে। সায়েন্সের ওপরও থাকবে, ম্যাথেরও ক্লাস থাকবে, ইংলিশেরও ক্লাস আসছে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।